তিনি বললেন, আলোর গতি ধ্রুব নয়, এটি ভিন্ন ভিন্ন পরিমণ্ডলে ভিন্ন, স্বাভাবিকভাবেই প্রকৃতির নিয়মাবলীও ভিন্ন ভিন্ন পরিমণ্ডলে ভিন্ন। মিটস এটা ব্যাখ্যা করেই চুপ করে গেলেন। তৈরি করলেন মহাশূন্যযান মিটস, যা পাড়ি দেবে অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জ ছাড়িয়েও বহুদূরে NVP 203 নক্ষত্রপুঞ্জে। সেখানে পৌঁছতে তার যুগের পর যুগ লেগে যাবে, কিন্তু পৌঁছবে ঠিক। সঙ্গে সঙ্গে মিটসের ধারণা সত্য বা মিথ্যা প্রমাণিত হবে। তার দুর্ভাগ্য, মহাশূন্যযানটি প্রস্তুত হওয়ার পর তিনি মারা যান। তার পরিকল্পনাও স্থগিত হয়ে যায়। বিজ্ঞানীরা তখন প্রতিবস্তুর ধর্মকে বিশেষ সূত্রে ব্যাখ্যা করতে শুরু করলেন। শ্রুরার পরিকল্পনা আর কিছুই নয়, পৃথিবীর একদল শিশু মিটসে করে সরিয়ে দেওয়া। শিশুরা স্বয়ংক্রিয় যন্ত্র মহাশূন্যযানের ভেতর শিক্ষা লাভ করবে। বিজ্ঞানের বিভিন্ন সূত্র মাইক্রোফিল্ম করে রাখা হবে মহাশূন্যযানের এক লাইব্রেরি কক্ষে। এইসব শিশু বড় হবে, তাদের ছেলে মেয়েরা হবে, তারাও শিখতে পারবে, তারাও বড় হবে। থামো থামো, বুঝতে পারছি। মাথুর হাত উঁচিয়ে শ্রুরাকে থামালেন। বললেন, কতদিন তারা এরকম ঘুরে বেড়াবে? যতদিন বসবাসযোগ্য কোনো গ্রহ না পায়, যতদিন মহাশূন্যে থাকবে, ততদিন তো খাদ্যের কোনো অসুবিধে নেই। তা নেই, কিন্তু আবার কিন্তু কিসের? মহাশূন্যযান তৈরি আছে, কাজ যা করতে হবে তা হলো ল্যাবরেটরি দুটি সরিয়ে মাইক্রোফিল্ম, লাইব্রেরি এবং অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বসানো। তার জন্য 3 মাস সময় যথেষ্ট। এই দায়িত্ব আমার। মাথুর চুপ করে বসে রইলেন। শ্রুরাম সহিংস হয়ে মাথা নাড়লেন। আপনার চুপ করে থাকা অর্থহীন। মানুষের জ্ঞান এভাবে নষ্ট হতে দেওয়া যায় না। তা ঠিক, কিন্তু শিরানদের কোনো মতামতের প্রয়োজন নেই। আমাকে করতেই হবে। আমি কম্পিউটার CDCকে নির্দেশ দিয়ে এসেছি। মহাশূন্যযানটির যাত্রাপথ বের করতে হবে। CDCকে মহাশূন্যযানে ঢুকিয়ে দেওয়া হবে। মহাশূন্যযান নিয়ন্ত্রণ করবে সে। তুমি নির্দেশ দিয়ে দিয়েছ? হ্যাঁ, আমি সমস্ত নিয়মকানুন ভেঙে করেছি। আমি আপনাকেও মানি না। আপনার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। গত 1 মাস আপনি প্রত্যেক মিটিংয়ে আবল তাবল বলেছেন। আপনি বিশ্রাম নিন। শ্রুরা উজ্জ্বল বাতি নিভিয়ে ঘর ছেড়ে চলে গেল। মাথুর হততম্ভ হয়ে বের হয়ে এলেন ঘরের বাইরে থেকে। অন্ধকারে কে যেন ভূতের মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখলে পাথরের মূর্তি মনে হয়। মাথুর ডাকলেন, কে ওখানে? আমি ওয়েলা। ওখানে কি করছেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদ দেখছি। আমার একটি ছেলে চাঁদে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল। আপনার হয়তো মনে আছে। কিন্তু এত দূরে এসে চাঁদ দেখছেন? আপনার ঘর থেকেই তো দেখা যায়। তা যায়। আমি এসেছিলাম আপনার কাছে। এসে দেখি শ্রুরা গল্প করছে আপনার সঙ্গে, তাই বাইরে দাঁড়িয়েছিলাম। বলুন, কি বলবেন? আমাকে ছুটি দিন আপনি। বিজ্ঞানীরা তো কিছুই করতে পারছে না। শুধু এখানে বসে কি হবে? মরবার আগে আমি আমার ছেলে মেয়েগুলোর সঙ্গে থাকতে চাই। তা হয় না ওয়েলা। কেন হয় না? আপনি চলে গেলে অন্য সবাই চলে যেতে চাইবে। সিরানপল্লীতে কেউ থাকবে না। নাইবা থাকলো থেকে কী লাভ? শেষ মুহূর্তে আমরা একটা বুদ্ধি তো পেয়েও যেতে পারি। আপনি বড় আশাবাদী মাথুর। হয়তো আমি আশাবাদী, কিন্তু আপনি নিজেও তো জানেন পৃথিবী আরও একবার মহাসংকটের সম্মুখীন হয়েছিল। সৌর বিস্ফোরণে তার অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছিল, অথচ 200 বছর আগে বিজ্ঞানীরাই সে সমস্যার সমাধান করতে পেরেছিলেন। আমরা তাদের চেয়ে অনেক বেশি জানি, আমাদের ক্ষমতা অনেক বেশি। ওয়েলা সহিংসভাবে মাথা নাড়লেন, শুকনো গলায় বললেন, আমি কোনো ভরসা পাচ্ছি না। এই মহাসংকট তুচ্ছ করে ফিহা বেড়াতে চলে গেলেন। আপনি নিজে এখন পর্যন্ত কিছু করতে পারেননি। শ্রুরার যত প্রতিভাই থাকুক, সে তো শিশুমাত্র এই অবস্থায়। কথা শেষ হবার আগেই দ্রুত পদশব্দ শোনা গেল। শ্রুরা উত্তেজিতভাবে হেঁটে আসছে, হাত দুলিয়ে হাঁটার ভঙ্গিটাই বলে দিচ্ছে একটা কিছু হয়েছে।
মহামান্য মাথুর, বলো। এইমাত্র একটি মেয়ে এসে পৌঁছেছে, তার হাতে মহামান্য ফিহার নিশ্চব পরিচয়পত্র রয়েছে। সে কি? মেয়েটি বলল, সে একটি বিশেষ কাজে এসেছে। কি কাজ তা আপনাকে ছাড়া আর কাউকে বলবে না। কিন্তু ফিহার পরিচয়পত্র সে পেল কোথায়? ফিহা নিজেই নাকি তাকে দিয়েছেন। আশ্চর্য! লি নিজেও বেশ হকচকিয়ে গিয়েছেন। সিরান এলাকায় এমন অবাধে ঘুরে বেড়াবে তা কখনো কল্পনা করেনি। ফিহার ত্রিভুজাকৃতি কার্ডটি যন্ত্রের মতো কাজ করেছেন। অনেকেই যে বিস্ময়ের সঙ্গে তার দিকে তাকিয়ে আছে তাও সে লক্ষ্য করল। বুড়ো মতো এক ভদ্রলোক খুব বিনীতভাবে লির নামও জানতে চাইলেন। মাথুর বললেন, শুনেছি আপনি ফিহার কাছ থেকে এসেছেন। জি। আপনি কি তার কাছ থেকে কোনো খবর এনেছেন? জি না। তবে আমি একটা বই নিয়ে এসেছি। আপনি সে বইটি আশা করি পড়বেন। কী নিয়ে এসেছেন? একটি বই। লি তার ব্যাগ থেকে বইটি বের করলো। কি বই এটি? পড়লেই বুঝতে পারবেন। আশা করি আজ রাতেই পড়তে শুরু করবেন। মাথুর হাত বাড়িয়ে বইটি নিলেন। বিস্ময়ে তার ঘন ঘন নিঃশ্বাস পড়ছিল। লি বলল, আমার বড় তৃষ্ণা পেয়েছে। আমি কি এক গ্লাস পানি পেতে পারি? ফিহা গাড়ি থেকে নামলেন সন্ধ্যাবেলা। স্টেশনে আলো জ্বলছিল না, চারদিকে কেমন চুপচাপ থমথম করছে। যাত্রী বেশি নেই, যে কয়জন আছে তারা নিঃশব্দে চলাফেরা করছে। বছর 5 আগে একবার এসেছিলেন ফিহা। তখন কেমন ভম ভম করতো চারদিক। টুরিস্টের দল হৈ হৈ করে নামতো, অকারণ ছোটাছুটি, ব্যস্ততা, চেঁচামেচি চমৎকার লাগতো। এখন সব বদলে গেছে। ফিহার কিছুটা নিঃসঙ্গ মনে হলো। আমার আসতে কিছুটা দেরি হয়ে গেল। ফিহা তাকিয়ে দেখলেন নিকি পৌঁছেছে। নিকিকে তার করা হয়েছিল স্টেশন থাকার জন্য। ফিহা বললেন, এখন অন্ধকার যে? কদিন ধরেই তো অন্ধকার। কেন? পাওয়ার সাপ্লাইয়ের বন্ধ। সমস্তই বিজ্ঞানীরা ব্যবহার করেছেন, জানেন না? না, একটা উপগ্রহ ছাড়া হচ্ছে। এখানকার পৃথিবীর কিছু শিশুকে বাইরে পাঠিয়ে দেওয়া হবে, যাতে করে শেষ পর্যন্ত মানুষের অস্তিত্ব বেঁচে থাকে। শ্রুরার পরিকল্পনা। ও। দুজনে নীরবে হাঁটতে লাগলেন। ফিহা বললেন, সমস্ত বদলে গেছে। হ্যাঁ, সবাই হতাশ হয়ে গেছে। উৎপাদন বন্ধ, স্কুল কলেজ বন্ধ, দোকানপাট বন্ধ। খুব বাজে ব্যাপার। আপনি হঠাৎ করে এ সময়? আমি কিছু ভাবতে এসেছি। নিরিবিলি জায়গা দরকার। টাইফা গ্রহণে? আপনার কি মনে হয় কিছু করা যাবে? জানি না, হয়তো যাবে না, হয়তো যাবে। ঘর ঠিক করেছে আমার জন্যে? জি। আমার একটা কম্পিউটার প্রয়োজন। কম্পিউটার চালাবার মতো ইলেকট্রিসিটি কোথায় পাবেন? ছোটোখাটো হলেও চলবে। কিছু হিসাব টিসাব করব। আছে সেরকম? তা আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন 2 কামরার ঘর একটা। ফিহার পছন্দ হলো খুব। নিকি বড় দেখে একটা মোমবাতি জ্বালিয়ে দিয়ে গেছে। ফিহা বসে বসে খবরের কাগজ দেখতে লাগলেন। এই কয়দিন তার বাইরের পৃথিবীর সঙ্গে কোনোই সম্পর্ক ছিল না, অথচ ইতিমধ্যে বেশ পরিবর্তন হয়েছে পৃথিবীতে। সবচেয়ে আগে তার চোখে পড়ল শীতল কক্ষের খবরটি। শীতল কক্ষ উঠিয়ে দেওয়া হয়েছে। শীতল কক্ষের সমস্ত ঘুমন্ত মানুষদের জাগানো হয়েছে। তারা ফিরে গেছে আত্মীয় স্বজনদের কাছে। কি আশ্চর্য! পৃথিবীতে শীতল কক্ষ স্থাপনের যুগান্তকারী পরিকল্পনা নিয়েছিলেন নেতেন্তি। ভারী চমৎকার একটি ব্যবস্থা। 90 বছর বয়স হওয়া মাত্র যেতে হবে শীতল কক্ষে, যেখানে তাদের ঘুম পাড়িয়ে রাখা হবে আরও 100 বছর। এর ভেতর তারা মাত্র 5 বার কিছুদিনের জন্য তাদের আত্মীয় স্বজনদের কাছে ফিরে যেতে পারবেন। তারপর আবার ঘুমোতে ঘুমোতেই নিঃসঙ্গ মৃত্যু। নেতেন্তির এই সিদ্ধান্তের খুব বিপরীত প্রতিক্রিয়া হয়েছিল প্রথম দিকে। পরে অবশ্য সবাই মেনে নিয়েছিলেন। তার কারণও ছিল, চিকিৎসা বিজ্ঞান তখন এত উন্নত যে একটি মানুষ অনায়াসে 150 বছর বাঁচতে পারে, অথচ 90 বছরের পর তার পৃথিবীকে দেবার মতো কিছুই থাকে না। বেঁচে থাকা সেই কারণেই অর্থহীন। কাজেই শীতল কক্ষের শীতলতায় নিশ্চন্ত ঘুম
মানুষটি বেঁচে থাকলে তার পিছনে যে খরচটি হতো তার লক্ষভাগের 1 ভাগ মাত্র খরচ এখানে। হার্টের বিট সেখানে ঘন্টায় 2টিতে নেমে আসে, দেহের তাপ নামে 0 ডিগ্রির কাছাকাছি। সেখানে শরীরের প্রোটোপ্লাজমকে বাঁচিয়ে রাখতে খুব কম শক্তির প্রয়োজন হয়। শীতল কক্ষের সব মানুষ জেগে উঠে তাদের প্রিয়জনের কাছে ফিরে গেছে, এই খবর ফিহাকে খুব আলোড়িত করল। 2-3 বার পড়লেন খবরটি, নিজের মনেই বললেন, সত্যি কি মহাবিপদ! সমস্ত নিয়মকানুন ভেঙে পড়ছে এভাবে। নাটা কেন হবে? যারা কোনোদিন পৃথিবীকে চোখেও দেখল না, তাদের কথা কি কখনো ভেবেছেন ফিহা? নিকি চা নিয়ে কখন যে ফিহার সামনে এসে বসেছে এবং বড় চোখ করে তাকিয়ে আছে। ফিহা তা লক্ষ্যই করেনি। কাদের কথা বলছো নিকি? মানুষের কথা, যাদের জন্ম হয়েছে পৃথিবী থেকে অনেক দূরে মহাকাশযানে কিংবা অন্য উপগ্রহে। জানেন ফিহা, পৃথিবীতে ফিরে এসে একবার শুধু পৃথিবীকে দেখবে এই আশায় তারা পাগলের মতো। নিকি, তুমি জানো আমি কবি নই, এসব বাজে সেন্টিমেন্ট আমার ভালো লাগে না। আমি দুঃখিত। চায়ে চিনি হয়েছে? আপনার আর কিছু লাগবে? কোনো সহকারী? না, তার প্রয়োজন নেই। তুমি একটা কাজ করবে নাকি? বলুন, কি কাজ? আমার বাবা মা শীতল কক্ষ থেকে বেরিয়ে হয়তো আমাকে খুঁজছেন, তাদের এখানে নিয়ে আসবো? না 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 না, তারা যেন আমার খোঁজ না পায়। আমি একটা জটিল হিসাব করব, খুব জটিল। ঠিক আছে। রাতে বাতি নিভিয়ে ফিহা সকাল সকাল ঘুমিয়ে পড়লেন। মাথার কাছে মোমবাতি রেখে দিলেন। রাত বিরেতে ঘুম ভেঙে গেলে আলো জ্বালিয়ে পড়তে ভালোবাসে, এই জন্য চোখের পাতা ভারী হয়ে এসেছে। এমন এক সময় একটি অদ্ভুত ব্যাপার হলো। ফিহার মনে হলো ঘরের ভেতর কে যেন হেঁটে বেড়াচ্ছে। অন্ধকারে আবছা মতো একটা মূর্তি দেখতে পেলেন। চেঁচিয়ে উঠলেন, কে? আমি? কে বলছি, দয়া করে বাতি জ্বালাবেন না। ফিহা নিঃশব্দে বাতি জ্বালালেন। আশ্চর্য, ঘরে কেউ নেই। তিনি বাতি হাতে বাইরে বারান্দায় দাঁড়ালেন। চাঁদ উঠেছে আকাশে, চমৎকার জ্যোৎস্না হয়েছে। কাল সকালে ডাক্তারের কাছে যাব, আমি অসুস্থ, আবোল তাবোল দেখছি। জটিল একটা অঙ্ক করতে হবে আমাকে, এর সময় মাথা ঠান্ডা রাখা প্রয়োজন, ফিহা মনে মনে বললেন। বাকি রাতটা তার বারান্দায় পায়চারি করে কাটল। মাথুর ঘরের উজ্জ্বল আলো নিভিয়ে টেবিল ল্যাম্প ছেড়ে দিলেন। সমস্ত বইটা পড়তে তার 1 ঘন্টার বেশি লাগবে না। মনে মনে এই ভাবলেন, আসন্ন বিপদের হয়তো তাতে কোনো সুরাহাত হবে না, তবুও তিনি খুব উত্তেজিত হয়ে পড়ছিলেন। ডুবন্ত মানুষ খড়কুটো আঁকড়ে ধরে, সে তুলনায় এ তো অনেক বড় অবলম্বন। স্বয়ং ফিহা বলে পাঠিয়েছে এখানে। রাত জেগে জেগে মাথুরের মাথা ধরেছিল, চোখ কড়কড় করছিল, তবুও তিনি পড়তে শুরু করলেন। বাইরে অনেক রাত, বারান্দায় খ্যাপার মতো হাঁটছেন শ্রুরা। খটখট শব্দ হচ্ছে নিয়ন্ত্রণ কক্ষে। সমস্ত অগ্রাহ্য করে মাথুর পড়ে চললেন। মাঝে মাঝে অস্পষ্টভাবে বলতে লাগলেন, আশ্চর্য! কি আশ্চর্য? তা কি করে হয়? না 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 না, অসম্ভব। আমি নিশ্চিত বলতে পারি, যিনি এই বই পড়ছেন রূপকথার গল্প ভেবেই পড়ছেন, অথচ এখানে যা যা লিখছি একদিন আমি নিজেই তা প্রত্যক্ষ করেছি। মাঝে মাঝে আমারও সমস্ত ব্যাপারটা অবিশ্বাস্য মনে হয় হয়তো আমার মাথার দোষ হয়েছিল। বিকালের ঘোরে কত কি দেখেছি, কিন্তু আমি জানি মস্তিষ্ক বিকৃতিকালীন স্মৃতি পরবর্তী সময় এত স্পষ্ট মনে পড়ে না। তখনই সমস্ত ব্যাপারটাকে সত্য বলে মনে হয়। বড় রকমের হতাশা জাগে, ইচ্ছে করে মরে যাই, ঘুমোতে পারি না, খেতে পারি না, ছেলে মেয়েদের সঙ্গে কথা বলতে পারি না। এই জাতীয় অস্থিরতা ও হতাশা থেকে মুক্তি পাবার জন্য আমি লিখতে শুরু করলাম, এই আশায় যে কেউ একদিন আমার লেখা পড়ে সমস্তই ব্যাখ্যা করতে পারবে। অনেক সময়ই তো দেখা গেছে আজ যা রহস্য, কাল তা সহজ স্বাভাবিক সত্য। আজ যা বুদ্ধির অগম্য, কাল তাই সহজ সামান্য ঘটনা। আমার যে রাতে ঘুম আসছিল না, বাগানে চেয়ার পেতে বসে আছি, ঘরে দ্বিতীয় প্রাণী নেই। আনা তার ছেলে মেয়ে নিয়ে তার মার কাছে বেড়াতে গেছে। বিশেষ কাজ ছিল বলে আমি যেতে পারিনি। ফাঁকা বাড়ি বলেই হয়তো আমার বিষণ্ণ লাগছিল। সকাল সকাল শুয়েও পড়েছিলাম, ঘুম আসলো না।
মাথা দপদপ করতে লাগলো। এই সময় ধূর্ছাই বলে বাগানের চেয়ার টেনে বসলাম। এপ্রিল মাসের রাত, ঝিরঝির করে বাতাস বইছে, খুব সুন্দর জ্যোৎস্না হয়েছে। এত পরিষ্কার আলো যে মনে হতে লাগলো অনায়াসে এই আলোতে বই পড়া যাবে। মাঝে মাঝে মানুষের ভিতরে যেরকম ছেলে মানুষই জেগে ওঠে, আমারও তেমনই জেগে উঠল। খুব ইচ্ছা হতে লাগলো একটা বই এনে দেখেই ফেলি না, পড়া যায় কি না। চারদিকে কোনো সারা শব্দ নেই, নির্জনতায় কেমন ভয় ভয় লাগে, আবার ভালোও লাগে। চুপচাপ বসে আবল তাবল কত কী ভাবছি। এমন সময় একটা হালকা গন্ধ নাকে এলো, মিষ্টি গন্ধ। কিছু ভালো লাগে না, অস্বস্তি বোধ। কিসের গন্ধ এটি? বের করতে চেষ্টা করতে লাগলাম এবং অবাক হয়ে লক্ষ্য করলাম গন্ধের তীব্রতা বেড়ে যাচ্ছে অত্যন্ত দ্রুত গতিতে। হাত পা অসাড় হয়ে উঠতে লাগলো। যতই ভাবছি এইবার উঠে দৌড়ে পালাবো, ততই সমস্ত শরীর জমে যাচ্ছে। ভীষণ ভয় হলো আমার। সেই সময় ঘুম পেতে লাগলো। কিছুতেই ঘুমাবো না, নিশ্চয়ই কোনো বিষাক্ত গ্যাসের খপ্পরে পড়েছি। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ছাড়া ছাড়া কাটা কাটা ঘুম, চোখ মেলতেও পারছিলাম না, তবে মিষ্টি গন্ধটা নাকে আসছিল তখনও। কতক্ষণ ঘুমিয়েছি মনে নেই। ঘুম ভাঙলো মাথার তীব্র যন্ত্রণায়। ক্লান্তিতে সমস্ত শরীর ভেঙে যাচ্ছে, নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে, তৃষ্ণায় বুক শুকিয়ে কাট। চোখ মেলে আমি কি রাত বুঝতে পারলাম না। কোথায় আছি? আশেপাশে কাদের ফিসফিস শব্দ শুনছি কে জানে। আমার চোখের সামনে চোখ ধাঁধানো হলুদ আলো। বমি করার আগের মুহূর্তে যে ধরনের অস্বস্তি বোধ হয়, সে ধরনের অস্বস্তি বোধ নিয়ে আমি জেগে রইলাম। বুঝতে পারছি সময় বয়ে যাচ্ছে, আমি একটি অদ্ভুত অবস্থায় আছি। অবচেতন নই, আবার ঠিক যে চেতনা আছে তাও নয়। কিছু ভাবতে পারছি না, আবার শারীরিক যাতনাগুলিও সুস্পষ্ট অনুভূতি করা যাচ্ছে। আমার মনে হলো দিনের পর দিন কেটে যাচ্ছে। চোখের সামনে তীব্র হলুদ আলো নিয়ে আমি যেন অনন্তকাল ধরে জেগে আছি। মাঝে মাঝে একটা বিজ শব্দ কানে আসে, লক্ষ লক্ষ মৌমাছি একসঙ্গে উড়ে গেলে যেরকম শব্দ হতো, অনেকটাই সেই রকম। আমি কি মারা গেছি? আমি কি পাগল হয়ে গেছি? এই জাতীয় চিন্তা আমাকে আচ্ছন্ন করে ফেললো। হয়তো আরও কিছুক্ষণ এই অবস্থায় থাকলে সত্যিই পাগল হয়ে যেতাম, কিন্তু তার আগেই কে যেন মিষ্টি করে বলল, একটু ধৈর্য ধরুন, খুব অল্প সময়। স্পষ্ট গলার স্বর, নিখুঁত উচ্চারণ। আমার শুনতে একটু অসুবিধা হলো না। সমস্ত মনোপ্রাণ কেন্দ্রীভূত করে চেঁচিয়ে উঠলাম, আপনি কে? আমার কি হয়েছে? গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না, কিন্তু তবুও শুনলাম কেউ যেন আমাকে সান্ত্বনা দিচ্ছে সেই আগের মিষ্টি নরম গলায়। একটু কষ্ট করুন, অল্প সময়, খুব অল্প সময়। বলুন আমার সঙ্গে এক এক, বলুন দুই। আমি বললাম। সংখ্যা ক্রমাগত বাড়তেই থাকলো, হাজার ছাড়িয়ে লক্ষ ছাড়িয়ে বাড়তেই থাকলো। আমি নেশাগ্রস্তের মতো আওড়াতে থাকলাম। আমার চোখের উপর উজ্জ্বল হলুদ আলো, বুকের ভেতর হা হা করে তৃষ্ণা উঠছে। অর্ধচেতন অবস্থায় একটি অচেনা অদেখা ভৌতিক কণ্ঠের সঙ্গে তাল মিলিয়ে একটির পর একটি সংখ্যা বলে চলছি, যেন কত যুগ কত সময় কাল কেটে গেল। আমি বলেই চলছি। এক সময় মাথার ভিতর সব জট পাকিয়ে গেল। নিঃশ্বাস ফেলার মতো অতি সামান্যতম বাতাসও যেন আর নেই। বুক ফেটে গুড়িয়ে যাচ্ছে। আমি প্রাণপণে বলতে চেষ্টা করলাম, আর নয়, আমাকে মুক্তি দিন, আমি মরে যেতে চাই। আবার সেই গলা, এইবার ঘুমিয়ে পড়ুন। কথার সঙ্গে সঙ্গে ঘুম নেমে এলো। আহা কি শান্তি! কোথায় যেন তলিয়ে যাচ্ছি। দ্রুত হলুদ আলো ফিকে হয়ে আসছে, শারীরিক যন্ত্রণাগুলো ভোঁতা হয়ে আসছে, শরীরের প্রতিটি কোষ যেন ঘুমিয়ে পড়ছে। আহা কি শান্তি! জানি না কখন ঘুম ভাঙলো। খুব স্বাভাবিকভাবে চোখ মেললাম। একটা ধাতব চেয়ারে বসে আছি। চেয়ারটি গোলাকার একটি ঘরের ঠিক কেন্দ্রবিন্দুতে। ঠিক আমার মাথার কাছে ছোট একটি নল দিয়ে ঠান্ডা হাওয়া আসছে। ঘরের বাতাস যেন একটু ভারী, বাতাসের সঙ্গে লেবু ফুলের গন্ধ মিশে আছে। আমি ভালো করে চারদিকে দেখতে চেষ্টা করতে লাগলাম। গোল ঘরটিতে কোনো দরজা জানালা নেই, চারদিকে নিরচ্ছিদ্র। ঘরে কোনো বাতি নেই, তবুও সমস্ত পরিষ্কার দেখা যাচ্ছে। অদৃশ্য কোনো জায়গা থেকে নীলা ভালো আসছে হয়তো। আমার এখন প্রচণ্ড খিদে পেয়েছে। কোথায় আছি, আমার কি হয়েছে, সমস্ত ছাড়িয়ে শুধুমাত্র একটি চিন্তায় আমাকে আচ্ছন্ন করে রেখেছে, সেটাই হলো ক্ষুধা।
আমার ধারণা ছিল হয়তো আগের মতো কথা বলতে পারবো না, তবুও বললাম, আমি কোথায় আছি? সে শব্দ পরিষ্কার শোনা গেল। গোলাকার ঘরের জন্যই হয়তো সে শব্দ চমৎকার প্রতিধ্বনিত হলো, এবং আশ্চর্য, সে শব্দ বাড়তেই থাকবে। আমি কোথায় আছি? আমি কোথায় আছি? আমি কোথায় আছি? এক সময় যেন মনে হলো লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে চিৎকার করছে। আমি নিজের গায়ে চিমটি কাটলাম। 10 থেকে 1 পর্যন্ত উল্টো দিকে গুনলাম। আমি কি অচেতন অবস্থায় এসব শুনছি, না সত্যি কিছু জ্ঞান এখনও অবশিষ্ট আছে তা জানার জন্য? এখন লিখতে খুব অবাক লাগছে, সেই অবস্থাতেও কী করে আমি এতটা স্বাভাবিক ছিলাম। অবশ্য সে সময়ে আমার মনে ছিল সম্ভবত আমার মাথায় চোট লেগে মস্তিষ্কের কোনো এক অংশ অকেজো হয়ে পড়েছে। অবাস্তব দৃশ্যাবলী দেখছি। একসময় প্রচণ্ড খিদে সত্ত্বেও আমার ঘুম পেল। ঘুমিয়ে পড়বার আগের মুহূর্তেও শুনতে পেলাম সমুদ্র গর্জনের মতো কোলাহল। আমি কোথায় আছি? আমি কোথায় আছি? কতক্ষণ এভাবে কাটিয়েই দিলাম মনে নেই। এক সময় সমস্ত জড়তা কেটে গিয়ে শরীর ঝরঝরে হয়ে গেল। খিদে নেই, তৃষ্ণা নেই, আলস্য নেই। যেমন ছুটির দুপুরে বেলাটা ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম ভেঙে জেগে উঠেছি। চোখ মেলতে মেলতে ভয় লাগছিল। কে জানে আবার কখন হয়তো সেই সব আজগুবি ব্যাপার দেখতে থাকবো। কান পেতে আছি, কিছু শোনা যায় না। তা না, কোনো সারা শব্দ নেই, চারদিকে কোনোই শব্দ নেই, নিশ্চুপ। তোমার চা? চমকে তাকিয়ে দেখি আনা, আমার স্ত্রী, 10 বছরের বিবাহিত জীবনের সঙ্গী, হাতে চার পেয়ালা নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছেন। ঝকঝকে রোদ উঠেছে বাহিরে। আমি শুয়ে আছি আমার অতি পরিচিত বিছানায়। টেবিলের উপর আগের মতো অগোছালো বইপত্র পড়ে আছে। কি আশ্চর্য, কি আশ্চর্য! আমি প্রায় লাফিয়ে বিছানা ছেড়ে নেমে পড়লাম। চেঁচিয়ে বললাম, হানা, আমার কি হয়েছে? আনা চার পেয়ালা হাতে অদ্ভুতভাবে তাকিয়ে রইল আমার দিকে। সেই চোখের দিকে তাকিয়ে হঠাৎ করেই মনে হলো এই মেয়েটি অন্য কেউ। হে, এনা নয়। যদিও সেই চোখ, সেই ঢেউ খেলানো বাদামি চুল, গালের মাঝামাঝি লাল রঙের এক কাটা দাগ। আমি ভয় কাতর গলায় বললাম, তুমি কে? তুমি কে? আমি হানা। না, তুমি আনা নও। আমি কি আনার মতো দেখতে নই? দেখতে আনার মতো হলেও তুমি আনা নও। বেশ, নাইবা হলাম, চা খাও। আমি আবার বললাম, দয়া করে বলো তুমি কে? বলছি, সমস্তই ধীরে ধীরে জানবে। আমি কোথায় আছি। তুমি তোমার পৃথিবী থেকে বহু দূরে, ভয় পেও না। আবার ফিরে যাবে। তোমাকে আনা হয়েছে একটা বিশেষ প্রয়োজনে। কারা আমাকে এখানে এনেছেন? এখানে যাদের বাস করা তারা এনেছে। যারা আমাকে তৈরি করেছে তারা, চতুর্মাত্রিক জীবেরা। তোমাকে তৈরি করা হয়েছে? হ্যাঁ, আমাকে তৈরি করা হয়েছে তোমার সুখ ও সুবিধার জন্য। তাছাড়া আমি তোমাকে অনেক কিছু শেখাবো। আমার মাধ্যমেই তুমি এদের সঙ্গে কথা বলবে। কাদের সঙ্গে কথা বলবো? যারা তোমাকে নিয়ে এসেছে। যারা আমাকে নিয়ে এসেছে তারা কেমন? তারা কি মানুষের মতো? তাদের তুমি দেখতে পাবে না। এরা চতুর্মাত্রিক। পৃথিবীর মানুষ ত্রিমাত্রিক জিনিস শুধু দেখতে পায় ও অনুভব করতে পারে, সেগুলো তাদের ইন্দ্রিয়গ্রাহ্য। চতুর্মাত্রিক জগৎ তোমাদের কাছে ইন্দ্রিয়গ্রাহ্য হবে না। শুনতে শুনতে আমার গা ছমছম করতে লাগলো। এসব কি বলছে সে? ভয় পেয়ে আমি মেয়েটির হাত ধরলাম। এই অদ্ভুত তৈরি পরিবেশে তাকিয়ে আমার একান্ত আপন মনে হয়। মেয়েটি বলল, আমাকে তুমি আনা বলেই ডাকবে, ভাববে। আনার সঙ্গে যেভাবে আলাপ করতে সেভাবেই আলাপ করবে। আমাকে ভয় পেও না। তোমার যা জানতে ইচ্ছা হবে আমার কাছ থেকে জেনে নিবে। আমি তো তোমাকে বলেছি। আবার তুমি ফিরে যাবে তোমার সত্যিকারের রান্নার কাছে। আমি বললাম, এই যে আমি আমার ঘরে শুয়ে আছি, নিজের বইপত্র টেবিলে পড়ে আছে, এসবও কি আমার মতো পৃথিবী থেকে আনা হয়েছে? এইগুলি আনতে হয়নি, তৈরি করা হয়েছে। ইলেকট্রন, প্রোটন, এইসব জিনিস দিয়ে তৈরি হয় অ্যাটম। বিভিন্ন অ্যাটমের বিভিন্ন অনুপাতে তৈরি হয় একটি বস্তু। ঠিক তো? হ্যাঁ, ঠিক। কিছু শক্তি খরচ করলেই হলো। এইভাবেই তোমার ঘর তৈরি হয়েছে, আমিও তৈরি হয়েছি। এখানকার জীবেরা মহাশক্তিধর। এই হচ্ছে তোমার প্রথম পাঠ। হ্যাঁ, এবার চা খাও। দাও, চায়ে চুমুক দাও।
আমি চায়ে চুমুক দিলাম আর চোখে তাকিয়ে দেখি আনা অল্প অল্প হাসছে। আমার সে মুহূর্তে এই মেয়েটিকে সত্যি সত্যি আনা বলেই ভাবতে ইচ্ছে হলো। আমার নিজের অনুভূতি কখনো খুব একটা চড়া সুরে বাঁধা ছিল না। সহজ স্বাভাবিক জীবনযাপন করে এসেছি, হঠাৎ করেই যেন সব বদলে গেল। নিজেকে যদিও ঘটনা প্রবাহের উপর সম্পূর্ণ সঁপে দিয়েছিলাম, তবুও একটা ক্ষীণ আশা সবসময় লালন করেছি। হয়তো এক সময় দেখব আশেপাশে যা ঘটছে সমস্তই মায়া, হয়তো একটা দুঃস্বপ্ন দেখছি, এক্ষুনি স্বপ্ন ভেঙে জেগে উঠব। মেয়েটি বলল, কি ভাবছো? কিছু ভাবছি না। আচ্ছা একটা কথা বলো, কি করে এসেছি আমি এখানে? সেই জটিল প্রক্রিয়া বুঝবার উপায় নেই। এটা কেমন জায়গা? কেমন জায়গা তো তোমাকে কি করে বোঝাবো? তুমি ত্রিমাত্রিক জগতের লোক আর এটি হচ্ছে চতুর্মাত্রিক। কিছুই দেখা যাবে না? চেষ্টা করে দেখো। যাও বাইরে পা দাও, দরজাটা আগে খোলো। কি দেখছো? আমার সমস্ত শরীর শিরশির করে উঠল। চারদিকে ঘন ঘোলাটে হলুদ আলো, পেটের ভেতরে চিনচিন ব্যথা, মাথা ঘুরতে লাগলো আমার। থাক, আর দেখবার কাজ নেই, এসে পড়ো। আমার মনে হলো মেয়েটি যেন হাসছে আপন মনে। আমি চুপ করে রইলাম। মেয়েটি বলল, তুমি অল্প কিছুদিন থাকবে এখানে, তারপর তোমাকে পাঠিয়ে দেওয়া হবে একটা ত্রিমাত্রিক জগতে, যেখানে তোমার কোনো অসুবিধে হবে না। আমি বললাম, তুমি থাকবে তো সঙ্গে? নিশ্চয়ই, আমি তোমার একজন শিক্ষক। আচ্ছা একটা কথা বলো, এখানকার জীবদের সঙ্গে তোমার যোগাযোগ কী করে হয়? আমি জানি না। তাদের সম্বন্ধে কিছুই জানো না? না। তাদের সঙ্গে তোমার কথা হয় না? না। তাদের সঙ্গে যে আলাপ আলোচনা হবে তা কি করে জানবে? তাদের আমি কি নিজের থেকে কিছু বলি তোমাকে? যা বলি সমস্তই ওদের কথা। চুপ করে আছো কেন? তোমাকে তো আগেই বলেছি তুমি আমার নিজের জায়গায় ফিরে যাবে। তোমাকে ধন্যবাদ। দিন রাত্রির কোনো তফাৎ ছিল না বলেই আমি ঠিক করে বলতে পারবো না কদিন সেই ছোটো ঘরটিতে ছিলাম। ক্ষুধা তৃষ্ণা আগের মতোই হয়। নিজের বাসায় যে ধরনের খাওয়া দাবার হতো সেই ধরনের খাবারই দেওয়া হয় ওখানে। আমার সর্বক্ষণের সঙ্গী হলো সেই মেয়েটি, যে দেখতে অবিকল আনার মতো, অথচ আনা নয়। খুব আশ্চর্যের কথা, সেই মেয়েটির সঙ্গে আমার ভারী ঘনিষ্ঠতা হলো। মাঝে মাঝে আমার প্রচণ্ড ভ্রম হতো, এই হয়তো সত্যি আনা। সে এমন অনেক কিছুই বলতে পারতো যা আনা ছাড়া অন্য কেউ বলা সম্ভব নয়। একদিন জিজ্ঞেস করলাম, তুমি এসব কী করে জানলে? মেয়েটি হেসে বলছে, সে সমস্ত স্মৃতি আনার মেমোরি সেলে আছে। সে সমস্ত স্মৃতি আমার ভেতরেও তৈরি করা হয়েছে। আনার অনেক কিছুই মনে নেই, কিন্তু আমার আছে। আমি এসব কিছুই মিলাতে পারছিলাম না। এ কেমন করে হয়? একদিন নখ দিয়ে আছড়ে দিলাম মেয়েটির গালে। সত্যি সত্যি রক্ত বেরোলো কিনা দেখতে। সত্যিই রক্ত বেরিয়ে এলো। সে অবাক হয়ে বলল, এসব কী ছেলে মানুষই করো? দেখি তুমি সত্যি মানুষ না অন্য কিছু। এর ভেতর আমি অনেক কিছু শিখলাম, অনেক কিছুই বুঝতে পারিনি। আনার আন্তরিক চেষ্টার ত্রুটি ছিল না, কিন্তু বিজ্ঞান এমনই, তাই আমি কম বুঝি। চতুর্মাত্রিক জগৎ সম্বন্ধে নিম্নলিখিত কথাবার্তা হলো, চতুর্মাত্রিক জীবেরা কি কোনো খাদ্য গ্রহণ করে? না, করে না। এরা কেমন? অর্থাৎ ব্যাপারটি কি? এরা হচ্ছে ছড়িয়ে থাকা শক্তির মতো। যেমন মনে করো এক গ্লাস পানি, পানির প্রতিটি অণু একই রকম, কোনো হেরফের নেই। সমস্ত অণু মিলিতভাবে তৈরি করেছে পানি। এরাও সেরকম, কারোর কোনো আলাদা অস্তিত্ব নেই, সম্মিলিতভাবেই তাদের পরিচয়, তাদের জ্ঞান সম্মিলিতদের জ্ঞান। এদের জন্মমৃত্যু আছে। শক্তি সবসময় অবিনশ্বর হয়, এরাও বিন্যাস আছে। তবে আমি ঠিক জানি না কি হয়। বিজ্ঞানের চর্চা কীরকম হয় তা বলতে পারবো না, তবে তারা দ্রুত সৃষ্টির মূল রহস্যের দিকে এগিয়ে চলেছে। একদিন আনা বলল, আজ তোমাকে ত্রিমাত্রিক গ্রহে নিয়ে যাওয়া হবে। আমি বললাম, সেখানে আমি নিঃশ্বাস ফেলতে পারবো তো? আনা হো হো করে হেসে বলল, নিশ্চয়ই। সেটি তোমার নিজের গ্রহের মতো হবে বলতে পারো। তোমার জন্মের প্রায় 2000 বছর পর পৃথিবীর মানুষের একটা ছোট্ট দল সেখানে এসেছিল। তারপর আরও 3000 বছর পার হয়ে গেছে, মানুষেরা চমৎকার বসতি স্থাপন করেছে সেখানে। ভারী সুন্দর জায়গা। আমার জন্মের 5000 বছর
পরের মানুষদের কাছে আমি কি করে যাব? তুমি ভুলে যাচ্ছ যে তুমি চতুর্মাত্রিক জগতে থাকো। এখানে 30,000 বছর আগেও যা, 30,000 বছর পরেও তা। তার মানে আমার বয়স কখনো বাড়বে না। নিশ্চয়ই বাড়বে, শরীরবৃত্তির নিয়মে তুমি বুড়ো হবে, কিন্তু ভবিষ্যতে যাওয়ার ব্যাপারটা কেমন করে? তুমি কি একটি সহজ তথ্য জানো?